হ্যাঁ, সবাইকে শুভ সকাল। তো আজকে আমরা যেটা দেখব ইন্টারফারেন্স অফ লাইটের ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জ। তো এটা একটা অ্যাপ্লিকেশন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের। তো আমরা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট অলরেডি লাস্ট ক্লাস আমরা ডিসকাস করেছিলাম এবং এখানে আমরা অল্টারনেট ব্রাইট ডার্ক প্যাটার্ন পেয়েছিলাম। ঠিক আছে, এখানে তারই একটা অ্যাপ্লিকেশন আমরা দেখব। যে অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডিটারমিনেশন অফ দ্য থিকনেস অফ এ থিন শিট অফ ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল। তো এইটা এই ফিগার 2-তে দেখা যাচ্ছে যে এটা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের একটা প্যাটার্ন, অপটিক্যাল স্কেমেটিক ডায়াগ্রাম। আমরা এই অপটিক্যাল স্কেমেটিক ডায়াগ্রামে যে অ্যাপ্লিকেশনটা সেটা আমরা আজকে দেখব। এখানে দেখো একটা থিন ট্রান্সপারেন্ট একটা প্লেট, যার নাম হচ্ছে, আমরা নামকরণ করা হয়েছে জি দ্বারা, যার থিকনেস হচ্ছে টি এবং রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ। তাহলে এই ধরনের একটা ট্রান্সপারেন্ট প্লেট বা একটা থিন ফিল্ম আমরা তোমার ইন্ট্রোডিউস করলাম ইন দ্য পাথ অফ অন অফ দ্য ইন্টারফেয়ারিং বিমস। তো আমরা এইখানে, এটা তো ইন্টারফেয়ারিং বিমস, এটা একটা S1P S2P আমরা যে কোনো এক জায়গায় স্থাপন করতে পারি। তো যে কোনো এক জায়গায় স্থাপন করে আমরা যেটা দেখলাম যে যে সেন্টার পয়েন্ট যেখানে ইন দ্য অ্যাবসেন্স অফ তোমার যে থিন ট্রান্সপারেন্ট প্লেট যে জি, ইন দ্য অ্যাবসেন্স অফ যে সেন্টার পয়েন্ট যেখানে ছিল তোমার, এখন যখন এটা প্লেস করা হয়েছে ইন দ্য পাথ অফ অন অফ দ্য ইন্টারফেয়ারিং বিমস, যখন এটা প্লেস করা হয়েছে তখন দেখা গেল যে এই সেন্টার পয়েন্টটা শিফট করে পি পয়েন্টে চলে আসে, জাস্ট ল্যাটারালি শিফট করে। প্যাটার্ন সবকিছুই সেম থাকে, কোনো পরিবর্তন হয় না, জাস্ট ল্যাটারালি শিফট করে। সেই ল্যাটারালি শিফটটা হচ্ছে তোমার পজিশন হচ্ছে এক্স, ওর থেকে পিতে চলে যাবে। বুঝতে পারছো? তাহলে এইটার একটা অ্যাপ্লিকেশন, যেমন এমন কোনো ম্যাটেরিয়াল আছে যাদের রিফ্রাক্টিভ ইন্ডেক্স জানা আছে বাট তার থিকনেস ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড, তাই না? টু ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য থিকনেস, মানে এত থিন বা এত ন্যারো। তো সেই ক্ষেত্রে আমরা অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে তার থিকনেস আমরা বের করতে পারি। অথবা কোনো একটা ট্রান্সপারেন্ট প্লেটের তার থিকনেস জানা আছে, তার জানা আছে বাট তার রিফ্রাক্টিভ ইন্ডেক্স জানা নাই, সেটাও আমরা এই এক্সপেরিমেন্ট করে আমরা বের করতে পারি। বুঝতে পারছো? সেটা আমরা এক্সপেরিমেন্ট করে বের করতে পারি। আচ্ছা, তো তোমরা এই ডায়াগ্রামটা একটু ড্র করে নাও, কুইক এই ডায়াগ্রামটা ড্র করো সবাই খাতায়। তাহলে তোমাদের আশা করি ডায়াগ্রাম ড্র হয়ে গেছে। তো এখানে খেয়াল করো, আমরা এখন টাইম কনসিডার করব। আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে S1 অ্যাকচুয়ালি S1 and S2, তাই না? এটা ভেরি ক্লোজ টু ইচ আদার, এটা খুব ক্লোজ থাকে। আমরা গত ক্লাসে প্রবলেম করেও দেখেছিলাম, যদি ক্লোজ হয় তাহলে তাদের যে S1P আর S2P অলমোস্ট এই যে ডি এর সমান থাকবে। ঠিক আছে, ডি এর সমান থাকবে। তাহলে এই কনসিডারেশনে আমরা দ্য টাইম টেকেন ফ্রম S1 to P and S2P দ্য সেম। ঠিক আছে, তাহলে আমরা সেই কনসিডারেশনে যাচ্ছি এখানে।
আচ্ছা, তাহলে এখন খেয়াল করো সবাই, এই আমরা টাইম হিসাব করব। তাহলে ডিস্টেন্স হচ্ছে তোমার কি এস, আর স্পিড হচ্ছে তোমার, টাইমটা কেন এক নেওয়া হলো বলো। টাইমটা কেন এক নেওয়া হলো এটা বুঝিনি, একটু যদি বলতেন। আচ্ছা, ওকে। এখানে যেহেতু আমরা গত ক্লাসে অ্যাপ্রক্সিমেট করেছিলাম এই ডিটা হচ্ছে S2P এবং S1P এর ইকুইভ্যালেন্ট, তাই না? তাহলে সো we can consider the time taken from S1 to P and S2 to P are the same. বুঝতে পারছো? তাহলে এই রেসপেক্টে আমরা বলতে পারি যে টাইমটা সমান। তাইলে অর্থাৎ যদি তোমার ডিস্টেন্স যদি সমান হয় তাহলে একই সময় লাগবে ওখানে পৌঁছতে। বুঝতে পারছো? আচ্ছা, তাইলে এখানে এই আমরা টাইমটা কি এস ইকুয়াল টু ভিটি, আমরা ওই তোমাদের সরানোর ফর্মুলা তোমরা জানো, এস ইকুয়াল টু ভিটি। তাইলে এখানে ফর এক্সাম্পল যদি আমরা S2 থেকে P তে প্রথম হিসাব করি, এখানে অনলি ইয়ার মিডিয়াম মধ্যে যাচ্ছে, তাই না? ইয়ার মিডিয়াম। তাইলে ইয়ার মিডিয়ামে যদি হয় তাহলে S2P এটা তার ডিস্টেন্স, এটা তার ডিস্টেন্স, আর স্পিড কি সি নট, তাই না? এটা ভেলোসিটি ইন ইয়ারের ভেলোসিটি। তাইলে তোমার টাইম হচ্ছে S2P বাই সি নট, এটা টাইম ফ্রম S2 টু P। এই ডিস্টেন্স অতিক্রম করতে যে সময়টা লাগে, এই ডিস্টেন্সটা ট্রাভেল করতে যে সময়টা লাগে সেটা হচ্ছে S2P বাই সি নট। ওকে, এখন দেখো এই বিমে এখানে দেখো দুইটা পাত আছে, একটা আছে ইয়ারের আরেকটা আছে প্লেটের, তাই না? একটা ইয়ারের আরেকটা আছে প্লেটের। এখন যে ইয়ারে যেটা আছে, যেটা ইয়ারে দেখো S1P মাইনাস টি, মাইনাস টিটা কেন বাদ দিলাম আমরা? কেন এই টিটা হচ্ছে তার প্লেটের থিকনেস, তাহলে এই টি অংশটা আমরা বাদ দিলাম, যেহেতু প্লেটের থিকনেস হচ্ছে তোমার টি, আমরা টিটা বাদ দিলাম, ডিভাইডেড বাই সি নট, এটা অনলি ইয়ারের। এটা টিটা কিন্তু থিকনেস, এটা কিন্তু টাইম না, ঠিক আছে? খেয়াল রাখো সবাই, এই টিটা হচ্ছে থিকনেস। আচ্ছা, এখন যখন লাইটটা এই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে ট্রাভেল করবে, ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে, ঠিক আছে? তাহলে এই ম্যাটেরিয়ালের থিকনেস হচ্ছে তোমার টি, ডিস্টেন্স, ডিভাইডেড বাই সি। সিটাতে কি? সিটা হচ্ছে তোমার দ্য ভেলোসিটি অফ লাইট ইন দ্য ম্যাটেরিয়াল। যখন লাইটটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে পাস করবে তখন তার ভেলোসিটি হচ্ছে এই সি। বুঝতে পারছো? এই সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট ইন দ্য ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল মানে এই যখন এই ম্যাটেরিয়ালের মধ্যে যখন লাইটটা পাস করবে তার ভেলোসিটিটা। আচ্ছা, তাহলে আমরা এই ফর্মুলাটা পেয়ে গেছি, সবাই খাতা লিখে নাও কুইক, এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন আমরা এই কোয়েশনটাকে সি নট দ্বারা গুণ করে দিব বোথ সাইডে। উই ক্যান মাল্টিপ্লাই সি নট, তাই না, ইন্টু দ্য বোথ সাইড অফ দিস ইকুয়েশন। তাইলে তুমি সি নট দ্বারা মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, করার পরে যেটা দেখো এখানে সি নট বাই সি, এই রেশিওটাকে আমরা কি বলি বলো তো একজন? সি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, হ্যাঁ, মিউ, রাইট রাইট, প্রতিসরাঙ্ক, থ্যাংক ইউ, প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক হচ্ছে রেশিও, তাই না? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রাইট, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, সেটা হচ্ছে রেশিও, দ্য রেশিও বিটুইন দ্য স্পিড অফ লাইট ইন দ্য ইয়ার অ্যান্ড দ্য স্পিড অফ লাইট ইন দ্য ম্যাটেরিয়াল। দ্য রেশিওটা হচ্ছে এই যে মিউ, ঠিক আছে? এই মিউ। তাইলে সি নট বাই সি, তাহলে এখান থেকে মিউ ফ্যাক্টরটা থাকবে, ঠিক আছে? আর এই ইকুয়েশনগুলো থাকবে। আর দেখো তাহলে এটাকে জাস্ট একটু অ্যানালাইসিস করো, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করো, তাহলে দেখবে তোমার এই S1P-টাকে তুমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, আর রাইট হ্যান্ড সাইডে দেখো এইটা থাকে কিনা, সবাই একটু চেক করে নাও। এই লাইন থেকে এই লাইনে যাওয়ার জন্য তোমাকে হয়তো একটা লাইন করতে হবে, সবাই একটু চেক করে নাও ঠিক আছে কিনা। ইয়েস স্যার, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। বাকিরাও চেক করো। জি স্যার, ঠিক আছে। তাহলে আশা করি সবাই এটা পারছো। ওকে, আচ্ছা, তাহলে দেখো এই যে লেফট হ্যান্ড সাইডটা কি, এটা লেফট হ্যান্ড সাইডটা তোমার এটা কি মিন করে?
ইট মিনস তোমার হচ্ছে পাথ ডিফারেন্স, তাই না? লেফট ইয়েস হ্যান্ড স্যার। সাইডে তোমার পাথ ডিফারেন্স মিন করে, অর্থাৎ S2P মাইনাস S1P, এখান থেকে যে লম্ব রেখা টান দাও, এই যে এই অ্যাডিশনাল ডিস্টেন্স হচ্ছে তোমার পাথ ডিফারেন্স, যেটা হচ্ছে S2P মাইনাস S1P, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অপটিক্যাল পাথ ডিফারেন্স। এটা অনেক সময় আমরা অপটিক্যাল পাথ ডিফারেন্সও বলতে পারি, কেন? এই ডিস্টেন্সের সাথে তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মাল্টিপ্লাই হয়েছে, ঠিক আছে? তাইলে এটাকে অপটিক্যাল পাথ ডিফারেন্সও বলা যায়। আচ্ছা, তাইলে আমরা পাথ ডিফারেন্স পেয়ে গেলাম, তাই না? এই কোয়েশ্চেন থেকে আমরা টাইম ক্যালকুলেশন করে আমরা ইজিলি পাথ ডিফারেন্স পেয়ে গেলাম বিটুইন S1P অ্যান্ড S2P, তাই না? দুটার মধ্যেই তো আমরা পাথ ডিফারেন্স পেলাম। আচ্ছা, এখন আমরা যদি আমরা ফর এক্সাম্পল ব্রাইট পয়েন্ট কনসিডার করি, আমরা যদি ধরি আমরা এই যে ব্রাইট পয়েন্টটা ও পয়েন্ট থেকে পি পয়েন্টে শিফট করছে, ঠিক আছে, যার পজিশন হচ্ছে এক্স। আমরা কনসিডার করলাম ব্রাইট পয়েন্টটা ও থেকে পিতে চলে গেছে এবং তার পজিশন হচ্ছে এক্স, ঠিক আছে? এটা ল্যাটারালি শিফট করবে, এমন না যে তোমার লস হয়ে যাবে, না। ব্রাইট ডাক এটা জাস্ট শিফট করবে, অনলি জাস্ট শিফট, এটা আর কিছু না। তো ল্যাটারালি শিফট করবে, তাহলে এই শিফটের পজিশন হচ্ছে তোমার এক্স, এই শিফটের পজিশন হচ্ছে এক্স। আচ্ছা, যদি ব্রাইট হয় তাহলে আমার ফর্মুলা কি? পাথ ডিফারেন্স কত হবে ব্রাইট হলে? পাথ ডিফারেন্স কত আমরা গত ক্লাসে এম ল্যামডা। ওকে, ল্যামডা এর এম ল্যামডা। পূর্বগণিত। ওকে, থ্যাংক ইউ। তাইলে এম ল্যামডা, তাহলে পাথ ডিফারেন্স ইকুয়াল টু এম ল্যামডা। এবং আমাদের ছিল পাথ ডিফারেন্সের সাথে জেনারেল ফর্মুলাও ছিল এক্স, তাই না? এক্স এম ডি বাই ডি, তাই না? এটাও ছিল, মানে এক্স আমরা দেখলাম এখানে, এম লিখলাম না, তাহলে এক্স এমটাই এম এক্স। হ্যাঁ, তাইলে আমাদের পাথ ডিফারেন্স রিলেশনের সাথে এটা স্যাটিসফাই করলো। তাহলে এই পাথ ডিফারেন্সটা আমাদের এম ল্যামডা ইকুয়াল টু এক্স ডি বাই ক্যাপিটাল ডি, এটার সাথে স্যাটিসফাই করে। তাহলে ওই যে স্যাটিসফাই করলো, এই স্যাটিসফাই রিলেশন থেকে আমরা ইজিলি উই ক্যান ক্যালকুলেট দ্য মানে পজিশন অথবা থিকনেস অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। দেখো এখন এই তিনটে ইকুয়েশনকে তুমি দেখো, হিসাব করে দেখো, এই ইকুয়েশনকে কম্বাইন করে দেখো, তাহলে যেমন এটার সাথে যদি এটা কম্বাইন করো, তাহলে তোমার ডি তোমার জানা আছে, তাই না? এটা এক্সপেরিমেন্টে তোমার ডিস্টেন্স তোমার জানা আছে, তারপর স্মল ডিও জানা আছে, আর কতটুকু শিফট করলো সেটা তুমি যে মেজার করে নাও, এক্স তোমার জানা আছে, আর টি মনে করো ম্যাটেরিয়াল থিকনেসও জানা আছে, বাট ওই ম্যাটেরিয়াল তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমার জানা নাই, আননোন, তাহলে তুমি মিটা বের করতে পারো। অথবা উল্টাভাবে তুমি তার থিকনেস তোমার জানা আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার জানা আছে, বাট থিকনেস তার জানা নাই, তা সেটাও তুমি বের করতে পারো। আবার দেখো তুমি এই জিওমেট্রি না ধরে যদি তুমি এটা জানো যে ওয়েভলেন্থে লাইটটার মধ্যে পাস করে যাচ্ছে, এখানে ওয়েভলেন্থের ইনফরমেশন থাকে, আর কত অর্ডারে চেঞ্জ করে গেল, কত পজিশনে চেঞ্জ করে গেল, সেটা তোমার জানা যদি থাকে, আর থিকনেস যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি আননোন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করতে পারো। এটা আরো ইজিয়ার, তাই না? এইটাই। তাইলে দেখলাম আমরা ইয়াং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা কোনো একটা আননোন ম্যাটেরিয়ালের তার থিকনেস অথবা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আমরা বের করতে পারি যদি যে কোনো একটা প্যারামিটার আমার জানা থাকে। তাহলে এটা তার অ্যাপ্লিকেশন আমরা দেখলাম। কারণ আমাদের দেখো, আমাদের অনেক এমন ডিভাইস, আমরা ডিভাইস যেগুলো আছে ইলেকট্রিক্যাল ডিভাইস, তাই না? ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে, যেমন অনেক সার্কিটে কানেকশন দেওয়ার জন্য আমরা লেয়ার কি করি, অ্যাড করি, ঠিক আছে? তো এগুলা এই সমস্ত ম্যাটেরিয়ালের থিকনেস ভেরি ভেরি ন্যারো, তো সেই ক্ষেত্রে থিকনেস আমরা নর্মাল কনভেনশনাল ওয়েতে মেজার করা ভেরি ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আমরা কি করি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে করা যায়, ঠিক আছে? অপটিক্যাল অনেক ধরনের এক্সপেরিমেন্ট আছে, সেগুলো করা যায়, যেমন নিউট্রোসিং এর সাহায্যও করা যায়। আমাদের ল্যাবরেটরিতে ওই পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্টরা করে এটাই। তো বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে তোমার ওই ম্যাটেরিয়ালের থিকনেস বের করা হয়। ওকে, তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনটা দেখে নিলাম। এখন আমরা আসো একটা প্রবলেম করি। নাম্বার 1, এ ট্রান্সপারেন্ট প্লেট অফ থিকনেস, একটা ট্রান্সপারেন্ট প্লেট দেওয়া আছে যার থিকনেস হচ্ছে 10⁻³ সেন্টিমিটার, ঠিক আছে? এটাকে প্লেস করা হয়েছে কোথায়? ইন দ্য পাথ অফ ওয়ান অফ দ্য ইন্টারফেয়ারিং বিমস অফ এ বাইপ্রিজম, মানে যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ঠিক আছে? বাইপ্রিজম কোয়ারেন্ট, ইউজিং এ লাইট অফ ওয়েভলেন্থ 5000 অ্যাংস্ট্রম, ঠিক আছে? যার ওয়েভলেন্থ হচ্ছে 5000। আচ্ছা, ইফ দ্য সেন্ট্রাল ফিন্স, এই এখন সেন্ট্রাল ফিন্সটা শিফট করে
কি করলো, শিফট করলো বাই এ ডিস্টেন্স ইকুয়াল টু দ্য উইথ অফ দ্য 10 ফ্রিঞ্জ, জাস্ট 10টা ফ্রিঞ্জ, ঠিক আছে, যে আগে যে পজিশন ছিল এটা সেন্ট্রাল ফ্রিঞ্জ থেকে শিফট করে গেল 10টা ফ্রিঞ্জ, 10টা। তাইলে এই অবস্থায় তুমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বের করো। তাহলে দেখো 10টা যেহেতু বলছে, তাহলে অর্ডার মানে 10টা অর্ডার তোমার এখানে শিফট করে, তাই না? অর্ডার তো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, এইভাবে করে যাবে। তাহলে যে ব্রাইট ফ্রিঞ্জ আমরা কনসিডার করি, ঠিক আছে, সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ যদি আমরা কনসিডার করি, তাহলে এম ল্যামডা দিয়ে আমাদের করতে হবে, তাই না? যদি তাহলে আমরা এই আমাদের আগের ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি মিউ মাইনাস 1 ইন্টু টি ইকুয়াল টু এম ল্যামডা। এই ফর্মুলা দিয়ে আমরা ইজিলি এই জাতীয় প্রবলেমগুলো আমরা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, সবাই ইয়া করো তো, সলভ করো তো সবাই। 1.5 আসছে 1.5 কি? 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই না? Yes, sir. Yes, sir. ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তো বাকিরা আশা করি করতে পারছো, তাই না? ওকে, নেক্সট নাম্বার 2, a thin sheet of a transparent material, এখানে আবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে m equal to 1.60 is placed in the path of the one of the interfering beams in a biprism experiment using sodium light, ঠিক আছে? তো সোডিয়াম লাইটের ওয়েভলেন্থ দেওয়া আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে। এখানে দেখো the central bright fringe shifts to a position originally occupied by the 12 bright fringe, বুঝতে পারছো? তাহলে 12 ব্রাইট ফ্রিঞ্জটা এখানে শিফট করে গেছে, তাহলে এম এর ভ্যালু হবে 12, তাই না? যে ক্যালকুলেট দ্য থিকনেস অফ দ্য শীট। হ্যাঁ, এখানে থিকনেসটা বের করো সবাই। স্যার 0.01178 মিলিমিটার। 1.178 into 10 inverse 5 meter. মিটার, হ্যাঁ হ্যাঁ, বলো। থ্যাংক ইউ। হ্যাঁ স্যার, বলো। এখানে হচ্ছে ওই যে সেন্ট্রাল ফ্রিঞ্জটা আছে ওটা হচ্ছে শিফট করে, তো ল্যাটারালি মানে এন্টায়ার ল্যাটারালি মানে ব্রাইট ডার্ক ব্রাইট পুরোটাই শিফট করে যাবে। ওটা হচ্ছে মানে যে থিকনেসের একটা টিথ থিকনেসের একটা ইয়ে দেওয়ার কারণে, প্লেট দেওয়ার কারণে এটা হইছে। রাইট রাইট, এক্স্যাক্টলি রাইট। ওদের যে দৈর্ঘ্যটা মানে প্রস্থটা আছে এটাকে কি জানি বলে, ফ্রিঞ্জ উইথ, মানে ওগুলা কেমন থাকবে? না না, ফ্রিঞ্জ ও আর ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, ফ্রিঞ্জ উইথ এটা তোমার ভেরিয়েশন হবে না, জাস্ট ল্যাটারালি শিফট করবে, শিফট, ওগুলা কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছি তুমি মানে বলছো যে ফ্রিঞ্জ উইথের কোনো তারতম্য হবে কিনা, ভেরিয়েশন হবে কিনা। দেখো আমাদের কিন্তু ফর্মুলাতে বিটার কোনো ইনফরমেশন নাই, আছে? হ্যাঁ হ্যাঁ, বিটার ইনফরমেশন নাই, তাই না? বিটাটা ইন্ডিপেন্ডেন্ট। দেখো এই ইকুয়েশনে দেখো বিটা আছে, বিটা নাই, বিটা তো ফ্রিঞ্জ উইথ, তাই না? তুমি যেটা বললা যে এই যে ব্রাইট ডার্কের যে উইথ গুলা, ডোরা ব্যবধান, রাইট, ওগুলা তো এই ডোরা ব্যবধান বা ডোরা দৈর্ঘ্য বা উইথ, এগুলার কোনো তারতম্য হবে কিনা, না। ওটা আমাদের ওই ইনফরমেশন, আমাদের ইকুয়েশনে বিটার কোনো ইন্ডিপেন্ডেন্ট, বিটাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, অনলি জাস্ট এখানে জাস্ট এই অর্ডার উপর ডিপেন্ড করতেছে, অর্ডারটা শিফট করে যাচ্ছে, 10টা না 12টা, ঠিক আছে, এটা শিফট করে যাবে। তো আশা করি তোমরা এই জাতীয় প্রবলেম পারবে। আরেকটা প্রবলেম করো সবাই, আরেকটা প্রবলেম আমরা, ঠিক আছে। নাম্বার 3টা করো তো সবাই, নাম্বার 3টা, নাম্বার 3। এটা গত ক্লাসের মতো একটা প্রবলেম। দ্য ডাবল শীট অ্যারেঞ্জমেন্ট ইন ফিগার 1, এটা ফিগার 1, ঠিক আছে, is illuminated with light from a mercury vapor lamp, so filtered that only the strong green light, মানে তাহলে একটাই ফিল্টার করে তোমার একটা গ্রিন লাইট পাওয়া গেছে, মনোক্রোমাটিক যেটা, ঠিক আছে, is the effective. The slits are 0.10 মিলিমিটার অ্যাপার্ট, তাহলে এই স্লিটের তোমার যে সেপারেশন যেটা হচ্ছে 0.10 মিলিমিটার অ্যাপার্ট,
and the skin on which the interference pattern appears is 20 centimeter away. তাহলে ডিটা দেওয়া আছে 20 সেন্টিমিটার। What is the angular position of the first minimum? ঠিক আছে, তাইলে এখানে খেয়াল করো যে পাথ ডিফারেন্স আমরা বের করি কিভাবে, এখান থেকে লম্ব রেখা টান দেই, তাই না, S1P আর S2P, এখানে লম্ব রেখা টান দেওয়ার পরে এই যে অ্যাডিশনাল পার্টটা হচ্ছে তোমার পাথ ডিফারেন্স। তাহলে এখানে তোমার এই যে ফার্স্ট মিনিমামের জন্য অ্যাঙ্গুলার পজিশন অর্থাৎ থিটার মান বের করতে বলছে তোমাকে এখানে। তাহলে যেহেতু মিনিমাম বলছে, তাই না, মিনিমামের ফর্মুলা কি, পাথ ডিফারেন্স ইকুয়াল টু m প্লাস হাফ ল্যামডা, এটা তো তাই না, এটা তোমরা জানো। এখন এই পাথ ডিফারেন্সের সাথে এই যে সাইন থিটার যে রিলেশনটা দেখো, ফিগার থেকে দেখো এটা লেখা যায় কিনা। তোমার তো এটার সাথে রিলেশনটা কি? স্যার ডেল তো আমরা অড ল্যামডা বাই 2 পাচ্ছি। হ্যাঁ ওইটাই অড ল্যামডা, হ্যাঁ ওইটাই m প্লাস হাফ ডেল। আর ডেল গুলো দেখো এখানে জিওমেট্রি থেকে দেখো লেখা যায়, এই ডিটা তো যদি তোমার অতিভুজ হয়, এটা লম্ব হয়, তাহলে সাইন থিটা গুলো ডেল বাই ডি, তাহলে ডেল এগুলো ডি সাইন থিটা লেখা যায়। তাইলে এই কোয়েশ্চন থেকে তুমি এটা সলভ করতে পারো, তাই না। পাথ ডিফারেন্স এগুলো ডি সাইন থিটা, আবার পাথ ডিফারেন্স এগুলো m প্লাস হাফ ল্যামডা। এখন তোমাকে বলছে ফার্স্ট মিনিমাম, তা ফার্স্ট মিনিমাম কোথায় আছে? জিরোতে, m এগুলো জিরোতে না, মানে যেটা জিরোথ অর্ডার, যেটা জিরোথ অর্ডার ডার্ক যেটা, তাই না। ফার্স্ট মিনিমাম কোনটা বলো তো একজন? সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের পাশে যেটা, রাইট, প্রথম যে ডার্কটা, তাই না, প্রথম ডার্কটা যেটাকে আমরা বলি জিরোথ অর্ডার। আর তারপর অর্ডারটাকে বলে ফার্স্ট অর্ডার ডার্ক, এটা অর্ডার, বাট এখানে কোনো মিনিমাম বলতেছে, ফার্স্ট মিনিমাম কিন্তু জিরোথ অর্ডার, খেয়াল রাখবে এখানে ফার্স্ট মিনিমাম হচ্ছে জিরোথ অর্ডার, এটা কিন্তু ফার্স্ট অর্ডার না কিন্তু। তারপরটা হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড মিনিমাম হচ্ছে তোমার ফার্স্ট অর্ডার, থার্ড মিনিমাম হচ্ছে তোমার সেকেন্ড অর্ডার, ফোর্থ মিনিমাম হচ্ছে তোমার থার্ড অর্ডার, ঠিক আছে, এইভাবে যাবে। ঠিক একই ক্ষেত্রে ব্রাইটের ক্ষেত্রেও তাই। যদি বলে ফার্স্ট ম্যাক্সিমাম, তাহলে m এর ভ্যালু জিরোর জন্যই হবে, বুঝতে পারছো, একই। তাহলে m এর মান জিরো বসাও, তাহলে কি হবে, ডি সাইন থিটা ইকুয়াল টু ল্যামডা বাই 2। তাহলে এখান থেকে তোমার ডি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, তাই না, এই এখান থেকে স্মল ডি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে। তাহলে তোমাকে বের করতে হবে থিটার মান কত হয় দেখ, বলো তো একদম। অ্যাঙ্গেল বের করো, অ্যাঙ্গেল, হ্যাঁ, অ্যাঙ্গুলার পজিশন বা থিটাটা 0.156, তাহলে এটাকে 0.16 ডিগ্রি। ডিগ্রি তো নাও, কত ডিগ্রি দিকে বলো তো। ডিগ্রি 9 মিনিট 23.1 সেকেন্ড। কত বললা? 0 ডিগ্রি 9 মিনিট 23.1 সেকেন্ড। ঠিক আছে, খুব কম, তাই না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ 0 ডিগ্রি 9 মিনিট, ওটাই তো স্যার। এটাকে ডাবল গুণ করতে হবে দুইটা দিয়ে, মানে যেহেতু ওদিকে একটা ডার্ক থাকবে আর নিচে একটা ডার্ক থাকবে। কি দিয়ে গুণ করতে চাচ্ছ? 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে কেন গুণ করবা? দুই সাইডে দুইটা ডার্ক থাকবে যে। না, এটা তো মিনিমাম অ্যাঙ্গুলার পজিশন, তোমার এখানে তো উল্লেখ করে নাই, তাই না, যে কোনো একটা মিনিমাম, তোমার তো দুই দিকে তোমার যাবে, তাই না, প্যাটার্নটা। হ্যাঁ, তাহলে তুমি জাস্ট থিটার মানটা বের করবে এখানে। ফার্স্ট অর্ডার বললে কি আমরা m equal to 1 নিয়ে ম্যাথ করতাম? হ্যাঁ রাইট, ফার্স্ট অর্ডার বললে তখন m equal to 1, সেকেন্ড অর্ডার বললে m equal to 2, আর জিরোথ অর্ডার বললে m equal to 0। বাট এখানে বলছে ফার্স্ট মিনিমাম মানে হচ্ছে প্রথমটা, তা প্রথমটা তো জিরোথ অর্ডারে, এই জন্য m এর মান 0। তা তোমাদের থিটা মান ঠিক আছে সবার? জি স্যার, এটা আছে। আচ্ছা ঠিক আছে, আশা করি পারবা, কোনো সমস্যা নাই। তাইলে আমরা মোটামুটি এগুলা দেখলাম। তো আমরা এই সিলেবাসে ইয়াং ডাবল স্লিট, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জ অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, আমরা এটাও দেখলাম। এখন আমরা চলে যাব ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট।
তোমাদের 54 জন কেন? রোল 3 কোথায়? রোল 3 তারপর হচ্ছে রোল 6 3-6 এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তারপর রোল 16 3-6-16 দেখো তো এই ওদেরকে দেখো তো কি অবস্থা ওদের। স্যার আমি তো সবাইকে ইনফর্ম করেছিলাম কালকে, ওরা অ্যাবসেন্ট কেন বুঝতে পারতেছি না। না তোমাদের শুনো, তোমাদের কিন্তু অ্যাটেন্ডেন্সের একটা গুরুত্ব আছে তাই না? এটাই 3-6 তোমার তারপর 6 জন অ্যাবসেন্ট। স্যার রোল 21 এর কারেন্ট চলে গেছে স্যার। রোল কত? 21 কি সমস্যা? কারেন্ট চলে গেছে স্যার। ও আচ্ছা, ওকে আবার জয়েন করতে বললো কারেন্ট আসলে। তিন 6 তারপর 11 তো নাই। স্যার 11 আছে, 11 নিজেই সিআর। ও ছিল তো না, এখন নাই কেন সে? স্যার না আমি তো আছি স্যার। 11 আসো হ্যাঁ তুমি? স্যার। তো তোমাকে এখানে দেখাচ্ছে না কেন? 10-এর পর 12 দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? স্যার আমি অর্গানাইজার প্যানেলে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। রাইট রাইট রাইট, হ্যাঁ আজকে মিটিংটা তো তুমি খুলছো মনে হয় তাই না? এই জন্য রাইট হ্যাঁ রাইট, হ্যাঁ হ্যাঁ, তাহলে 11 আসো। রাইট, হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তাহলে 55 জন আছো তোমরা। তাহলে 3, 6, 16, 21 আরেকজন কে নাই? নাই 58, এই 5 জন এখন বলে দেখা। আর 21-এ বললা তো কারেন্টের সমস্যা আছে, ঠিক আছে ওকে, আমরা তাহলে দেখি পরে জয়েন করে কিনা। আচ্ছা ওকে, তাহলে আমরা শুরু করি। ইন্টারফারেন্স অফ লাইটের আরেকটা টপিক হচ্ছে তোমার ইন্টারফারেন্স ইন থিন ফিল্মস। তো এখন একটা প্লেন প্যারালাল ফিল্মের আমরা তার ইন্টারফারেন্স স্টাডি করব, ঠিক আছে? আমরা ইন্টারফারেন্স স্টাডি করব। তাহলে ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট। সবাই এই ফিগারটা একটু ড্র করো আগে। এখানে কিছু তোমরা ম্যাথমেটিক্স কিছু জিওমেট্রি দেখবা। তাইলে এখানে দেখো এই ডিটা হচ্ছে থিকনেস অফ দ্য ফিল্ম, আর এন হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য ফিল্ম, আর ল্যামডা হচ্ছে তোমার ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট লাইট, আর ফাই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর ফাই প্রাইম হচ্ছে অ্যাঙ্গেল অফ কি রিফ্রাকশন। তাহলে সবাই ফিগারটা একটু ড্র করো। এখানে একটা লাইন টানো, এখানে একটা লাইন টানো, এটা হলো প্যারালাল ফিল্ম। তারপর রেটা এখানে এতে আসবে, এখান থেকে রিফ্লেক্টেড হয়ে ঠিক আছে ইয়ার থেকে এই ম্যাটেরিয়াল থেকে রিফ্লেক্টেড হয়ে সে এই যে এই পথে যাবে যেটা 1, আর আরেকটা রে যেটা ট্রান্সমিটেড হয়ে প্রতিসরিত হয়ে এ পর্যন্ত যে ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে ওই ম্যাটেরিয়ালের মধ্যে থেকে রিফ্লেক্টেড হয়ে মানে আরেকটা সারফেস থেকে রিফ্লেক্টেড হয়ে সে আবার ইয়ার মিডিয়ামে চলে যাবে নাম্বার 2, ঠিক আছে? তারপর এই রেখাটাকে যদি পিছন দিকে বর্ধিত করো তাহলে দেখবা
AF equal to GF হবে, তার মানে এই দুটো বাহু সমান হয়। আর বলো, কিছু বললা? স্যার রোল 3 এক নাম্বার হচ্ছে রিফ্লেক্টেড রেখা, 2 নাম্বার রিফ্লেক্টেড রেখা কি প্যারালাল? প্যারালাল, প্যারালাল। এখান থেকে প্যারালাল হবে, এই অংশ পরের থেকে। স্যার ফাই ইকুয়াল টু 0 না? কোন ফাই? এই ফাই জি স্যার। 0 হবে যদি তোমার এই লম্ব ভাবে আসে, এটা হচ্ছে অবলিক ইনসিডেন্স। এই ফাইটা স্যার রিপিট করবেন স্যার, কানেকশন চলে গিয়েছিল, একটু রিপিট করবেন আবার। আচ্ছা আচ্ছা, অবশ্যই রিপিট করো। আমি হ্যাঁ, তোমরা ফিগারটা ড্র করতে থাকো, আমি রিপিট করতেছি, তোমরা ড্র করো। এটা 0 হবে কেন? এটা 0 না, এটা একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? আচ্ছা স্যার আমি রোল 3 স্যার। আর কি বুঝি নাই, কি বললা? স্যার রোল 3 আমি স্যার নেট চলে গিয়েছিল তো আমি জয়েন করতে পারছিলাম। ও আচ্ছা, এখন তুমি জয়েন করছো রোল 3। আচ্ছা ওকে, তা তোমার ওকে, তা তুমি তাহলে অ্যাবসেন্ট না, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওকে আচ্ছা, তাহলে আমরা যাই, আমরা এটা শেষ করি এটা আগে। আচ্ছা তাহলে এখানে খেয়াল করো, এটা একটা প্লেন প্যারালাল ফিল্ম, ঠিক আছে, যার থিকনেস হচ্ছে তোমার ডি, যার থিকনেস হচ্ছে তোমার ডি, আর রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে তোমার এন, রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে তোমার এন। আচ্ছা এখানে দেখো, এই যে রেটা এখান থেকে আসতেছে এই পয়েন্টে এসে, যার আপতন কোণ হচ্ছে ফাই, এটা হলো আপতন কোণ, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। এই পয়েন্ট থেকে সাম পার্ট রিফ্লেক্টেড, তাই না, এই মিডিয়াম থেকে রিফ্লেক্টেড হয়ে যাবে, আর সাম পার্ট রিফ্রাক্টেড, ঠিক আছে? তো এখানে দেখো যখন রিফ্রাক্টেড হলো, এই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হচ্ছে 5 প্রাইম। আচ্ছা এখন এটা রে 1-এ চলে গেল, আবার এই রেটা এখান থেকে এসে আবার এই পয়েন্টে রিফ্লেক্টেড হয়ে আবার এই পথে চলে যাচ্ছে, ঠিক আছে? এখন এখানে লম্ব রেখা টান দাও, দেখবা তাহলে 1 আর 2 এই দুটো রেখা হচ্ছে প্যারালাল। আচ্ছা তারপর আমি এই রেখাটা যে পিছনের দিকে বর্ধিত করো, এই রেখাটাকে পিছনের দিকে বর্ধিত করো, জি পয়েন্টে কাট করবে, কোথার সাথে, কার সাথে? এই রেখার লম্ব রেখার সাথে, ঠিক আছে? এক্সটেন্ড করো, যদি তুমি বিএফ কে পিছনের দিকে বর্ধিত করো, এক্সটেন্ড করো, তাহলে এই রেখা লম্ব রেখার যদি সামনের দিকে অগ্রসর করো, যে পয়েন্টে মিলিত হবে সেটা হচ্ছে জি পয়েন্ট। তাহলে এই পয়েন্ট হতে তাহলে দেখবা এটা এমনভাবে হবে যাতে এএফ ইকুয়াল টু জিএফ হয়, ঠিক আছে, সমান হয়, এএফ ইকুয়াল টু জিএফ হয়। তার মানে তখন এই দুটো অ্যাঙ্গেল সমান হয়ে যাবে, 5 প্রাইম এবং 5 প্রাইম সমান হয়ে যাবে। আর যেহেতু এটা তোমার এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, তাহলে এটা যদি ডি হয় তাহলে অবশ্যই এটাও ডি হবে, তাহলে এ থেকে জি পর্যন্ত এটা যে টোটাল ডিস্টেন্স হবে 2D, এটা হবে, এই অংশটুকু হবে 2D, ঠিক আছে? এই হলো তোমার মোটামুটি ফিগার ডেসক্রিপশন। স্যার বিএফ কি ইন্টারনাল রিফ্লেকশন? বিএফ বলো, বিএফ কি ইন্টারনাল রিফ্লেকশন, মানে অ্যাঙ্গেল সেম? এএফবি, জি স্যার। এএফবি কথা বলতেছো তুমি? জি স্যার। হ্যাঁ এটা ইন্টারনাল রিফ্লেকশন। ওই যে তুমি যে অপটিক্যাল ফাইবারে যে কি হয় তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, রাইট, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়ে কিন্তু লাইটটা সামনের দিকে ওয়েভটা ইয়ে করে, পাস করে, সিগন্যালটা চলে যায়। স্যার এসি আর বিডি নরমাল। এখানে আমরা যেটা দেখব, আমরা এখানে ইন্টারফারেন্স স্টাডি করব, রে 1 এবং 2 এর মধ্যে একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হবে, এই পাথ ডিফারেন্সের জন্য আমরা ইন্টারফারেন্স স্টাডি করব, ঠিক আছে? এই জায়গায় আমরা স্টাডি করব, এখানে ডিটেক্টর থাকবে, এখানে আমরা স্টাডি করব। হ্যাঁ বলো একজন। হ্যাঁ স্যার এফ থেকে স্যার থার্ড মিডিয়ামে রিফ্রাকশন হলো না কেন? ও এটা হইছে, কিন্তু আমরা ওটা কনসিডার করি নাই, বিকজ আমরা স্টাডি করতেছি রিফ্লেক্টেড লাইটের জন্য। হ্যাঁ এখানে তো আছে, এখানে তো রিফ্রাকশন হবে, তাই না? আবার এটাও তো রিফ্লেক্টেড হবে, এখানে রিফ্রাকশন হবে, তো সেগুলো আমরা, ওটা ট্রান্সমিটেড রে, ওটা আবার আরেকটা থিওরি, ঠিক আছে? ট্রান্সমিটেড রে আমরা অনলি শুধু ফার্স্ট মিডিয়ামে রিফ্লেকশন এবং সেকেন্ড মিডিয়ামে যে ইন্টারনাল রিফ্লেক্টেড হয়ে যে আবার আগের মিডিয়ামে ফিরে গেল, অর্থাৎ এই দুইটা রে এর মধ্যে আমরা স্টাডি করতেছি। অবশ্যই এটা আছে, কিন্তু আমরা এটা কাউন্ট করি নাই, আমরা অনলি কাউন্ট করছি রে 1 আর 2। ক্লিয়ার?
জি স্যার। ওকে, থ্যাংক স্যার ইউ। AE is equal to কি EG স্যার? AE AE কি বললা is আবার equal বলো। to কি স্যার AE is equal to কি EG? right, AG, right, exactly, right, exactly. A is equal to AG, হ্যাঁ, right. যেটা ভ্যালু হচ্ছে 2D। তাহলে আসো আমরা একটু ক্যালকুলেশন করি। হ্যাঁ, আচ্ছা, তাইলে আমরা মোটামুটি ডিসক্রিপশনটা পেয়ে গেলাম এখান থেকে। এখন এর থেকে আমরা যদি স্টার্ট করি, ঠিক আছে, তাহলে রে টুতে রে টুটাতে কত কোন কোন পাত দিয়ে আসলো দেখো, এ এফ বি, তাই না? রে টুটা কিন্তু কোন কত, এটা এটা তার অতিরিক্ত দূরত্ব কত, তার এক্সট্রা ডিস্টেন্স কত, সেটা হচ্ছে এ এফ বি, এটা তার এক্সট্রা ডিস্টেন্স, এটা সে অতিরিক্ত দূরত্ব তার এ এফ বি। আর রে ওয়ানের ক্ষেত্রে অতিরিক্ত দূরত্ব কত, এক্সট্রা ডিস্টেন্স বলো তো একজন। স্যার 9 হ্যাঁ স্যার আছে নাকি? স্যার আছে, এডি এডি, রাইট, এডি, রাইট, ডি এর পর থেকে ওইটা ডি এর পর থেকে ওইটা সমান হবে। হ্যাঁ, এইখান থেকে তুমি যদি লম্ব রেখা টান দিবা তখন কিন্তু প্যারালাল হচ্ছে, এখন কিন্তু প্যারালাল, কিন্তু এর আগে তো তোমার প্যারালাল না। তাইলে রে ওয়ানের ক্ষেত্রে হচ্ছে তোমার এক্সট্রা ডিস্টেন্স হচ্ছে এডি, আর রে টু এর ক্ষেত্রে এক্সট্রা ডিস্টেন্স হচ্ছে এ এফ বি। এখন আমরা দুটাকে বিয়োগ করব, বিয়োগ করলেই তো আমরা পাথ ডিফারেন্স পেয়ে যাব, তাই না? আমাদের তো উদ্দেশ্যটা কি, পাথ ডিফারেন্স বের করা। আর পাথ ডিফারেন্স বের করতে পারলে তুমি এই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ স্টাডি করতে পারবা। ইন্টারফারেন্স হয়ে গেল। তার মানে আমরা প্রতিবার দেখো পাথ ডিফারেন্স হিসাব করতেছি, দেখো ইয়াং ডাবল সিলিটা দেখো, ওখানে আমরা পাথ ডিফারেন্স বের করলাম। তারপর আজকে ডিসপ্লেসমেন্ট অফ ফ্রিঞ্জ, ওখানে পাথ ডিফারেন্স বের করলাম। আবার এখন আমরা পাথ ডিফারেন্স বের করব, তাহলে আমরা পাথ ডিফারেন্সটাই তোমার মেইন এখানে বের করতে পারলে তুমি ইউ ক্যান স্টাডি ইন্টারফারেন্স অফ লাইট। ওকে, তাহলে আসো আমরা পাথ ডিফারেন্স ডেল, এটা আমরা পাথ ডিফারেন্স ডেল বলতেছি। আচ্ছা, এখানে দেখো অপটিক্যাল পাথ ডিফারেন্স আমরা বলতে পারি। তাহলে মিডিয়াম রে টু এর জন্য তার অপটিক্যাল পাথ কত হবে, অপটিক্যাল পাথ ডিফারেন্স কত হবে বলো তো? নর্মাল ডিসটেন্স কত, এ এফ বি, আর অপটিক্যাল হইলে তার রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিয়ে গুণ করতে হবে। রাইট, শুনো, অপটিক্যাল পাথ ডিফারেন্স মানেটা কি? অপটিক্যাল পাথ ডিফারেন্স হচ্ছে কোন একটা লাইট যখন একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাস করে যাবে, ওই ম্যাটেরিয়ালের মধ্যে যখন পাস করে যাবে তার ডিসটেন্স মাল্টিপ্লাই উইথ ইটস কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ঠিক আছে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে এই ম্যাটেরিয়ালের এই প্লেন প্যারালাল ফিল্মের রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে তোমার এন। তাহলে এন এর সাথে গুণ হচ্ছে কি এ এফ বি, যেহেতু ম্যাটেরিয়ালের ভিতরে এ এফ বি ম্যাটেরিয়ালের ভিতরে, তাহলে আমরা লিখতে পারি এন ইন্টু এ এফ বি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো এডি, এডিটা হচ্ছে ওয়ানের ভিতরে। এখানে আমরা কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স আছে এখানে বলো তো একজন এডির মধ্যে? নেই, ওটা তো উপরে। না স্যার, ওটা তো বায়ু। কিন্তু বায়ু তো কত, So 1 consider 1, এখানেও কিন্তু আছে, কিন্তু আমরা 1 ধরো। আমাদের লাগে না হিসাব করাটা। কেন? কারণ বায়ুতে তো 1, তোমরা জানো রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে বায়ুর মাধ্যমে 1, তাই না? তা 1 ইন্টু এডি, তাহলে 1ই, তাহলে এডি থাকবে, তাই না? তাহলে এই জন্য আমরা লিখি না 1 ইন্টু এডি মানে এডি, তাই আমরা লিখি না, এখানেও আছে। তাইলে দেখো এখন তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখন এ এফ বি কে আমরা একটু কি করলাম, ফ্র্যাগমেন্ট করলাম। এ এফ প্লাস এফ বি, আমরা ফর ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন এ এফ প্লাস এফ বি, দেখো তাহলে এফ বি কে আমরা লিখতে পারি এ এফ প্লাস এফ বি। সবাই লিখে ফেলো চট করে, এ এফ প্লাস এফ বি। ওকে, আচ্ছা, এরপর যাও আমরা বি এফ কে এক্সটেন্ড করব, ঠিক আছে? এক্সটেন্ড করব কেন? যাতে টু ইন্টারসেক্ট তোমার দ্য পারপেন্ডিকুলার লাইন এই, তার মানে
এখানে এই কে যদি তুমি এই পারপেন্ডিকুলার লাইনটাকে যদি তুমি সামনের দিকে আগাও, তাহলে এখানে বিএফ কে তুমি এক্সটেন্ড করবা, যেখানে ইন্টারসেক্ট করবে সেটা হচ্ছে তোমার জি পয়েন্ট। ঠিক আছে, যাতে করে এএফ ইকুয়াল টু জিএফ হয়, যেটা আমি অলরেডি বলে ফেলছি তোমাদের, এএফ ইকুয়াল টু জিএফ হয়, তাই না? সমান হইতে হবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে, তাই না? আচ্ছা, তাইলে আমরা লিখতে পারি এএফ ইকুয়াল টু জিএফ। তাহলে বিএফ কে পিছন দিকে আমরা বর্ধিত করলাম এবং এই রেখা লম্ব রেখার নিচের দিকে আমরা কি করলাম, টানলাম, যেখানে ইন্টারসেক্ট করলে সেই সেটাকে তাহলে যাতে করে তোমার এএফ ইকুয়াল টু এফ জিএফ হয়। ঠিক আছে, আমরা লিখলাম। তাহলে এখন দেখো ইএফ এর মানের জায়গায় জিএফ বসাও, তাহলে ইএফ এর জায়গায় এএফ এর জায়গায় তুমি জিএফ বসাও, এই যে জিএফ বসালাম। ঠিক আছে, তাহলে এন জিএফ প্লাস এফ বি, এফ বি তো আছেই, মাইনাস এডি আছে। ঠিক আছে, এখন দেখো জিএফ প্লাস এফ বি, জিএফ প্লাস এফ বি, তাই না? তাহলে এটাকে আমরা একবার লিখতে পারি জি বি লিখতে পারি না? Yes, sir. ওকে, আমরা জিবি লিখলাম। আচ্ছা, এন জিবি মাইনাস এডি, আবার জিবি কে আবার ফ্র্যাগমেন্ট করলাম, জিসি প্লাস সিবি তে লিখলাম, জিসি প্লাস সিবি, জিসি প্লাস সিবি, জিসি প্লাস সিবি। ওকে, তাহলে মাইনাস এডি। এখন দেখো এখানে এই যে সিবি, এন সিবি আর এডিটা ক্যান্সেল হয়ে যাবে। কিভাবে ক্যান্সেল হবে দেখো, এখন তুমি যদি এখান থেকে এই যে আমরা লম্ব লেখা আগে টেনে ফেললাম, তাই না? এই অংশটুকু আর এই অংশটুকু সেম, যেহেতু এটা লম্ব রেখা টানা হয়েছে, এখানে লম্ব রেখা টানা হয়েছে, সেম। তাইলে সেম তখনই হবে যখন নাকি এনসিবি ইকুয়াল টু এডি হবে। এটা তার মানে সিবিটাতে তোমার ইয়ের ভিতরে, ফিল্মের ভিতরে, তাই না? রাইট, থ্যাংক ইউ। তা ফিল্মের ভিতরে হওয়াতে তাহলে এনটা হচ্ছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এনসিবি, আর এডিটা হচ্ছে ইয়ারের মধ্যে, এডি হচ্ছে ইয়ারে তো 1 আছে, তাহলে 1 ইন্টু এডি মানে এডি, তাহলে মানে এটা সমান হবে নিউমেরিক্যালি ইকুয়াল, নিউমেরিক্যালি সমান হলে তাহলে এই রাইট, তাহলে এই অংশটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনলি যে টার্মটা থাকবে যেটা হলো এনজিসি, এনজিসি এই টার্মটা থাকবে। তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তাইলে আমরা লিখতে পারি তাহলে ডিসি আমরা কেন বললাম, মানে প্যারালাল বলে? কোনটা এডি সমান বিসি যে ধরে নিলাম, এটা আমরা কি প্যারালাল বলে করলাম, মানে প্যারালালি করে করলাম, নাকি এটা আঁকাটাই এমন ভাবে হয়েছে না? যে এটা তো আমরা লাইনটা তো আগে ড্র করা হয়েছে, তাই না? ওই যে হ্যাঁ, ড্র করাতে তোমার এই ডিসটেন্সটা সেম হয়ে গেছে। এখন সেম তখন হবে যখন নাকি তুমি এই সিবিটাকে এনটা গুণ করো, ইকুয়াল টু হবে এডি সমান নিউমেরিক্যালি। বুঝতে পারছো? কারণ এটা তো তোমার অলরেডি ইয়ার ভিতরে আছে, ফিল্মের মধ্যে আছে, বুঝছো? এটা ফিল্মের মধ্যে থাকাতে আমরা এন দ্বারা গুণ করছি, দেখো এনসিবি, ঠিক আছে, ইকুয়াল টু এডি। তাহলে এনসিবি আর এডিটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, যেহেতু সমান, যেহেতু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো অনলি টার্মটা হচ্ছে তোমার জিসি থাকবে, এনজিসি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা দেখো তাহলে জিসিতে আমরা চলে গেলাম। এখন এই যে জিসি, ঠিক আছে, এটা একটা ভূমি আর এটা লম্ব, অলরেডি আমরা বলে ফেলছি লম্ব, তো লম্ব আর এটা ভূমি, আর অতিভুজ কোনটা? এজি, তাই না? এটা অতিভুজ না? যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, এসিজি, তাই না? এটা সমকোণী ত্রিভুজ হলে তাহলে আমরা লিখতে পারি জিসি ইকুয়াল টু কি লিখতে পারি বলো তো? ওই cos থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ, ওই অনুসারে আমরা কি লিখতে পারি বলো তো একদম? স্যার এজি cos থিটা। এজি ভ্যালু কত? রাইট, হ্যাঁ, এজি 2D, গুড, হ্যাঁ, রাইট। তার মানে হচ্ছে এই ফিগার থেকে 2D, এখানে থিটা জায়গা হলো 5 প্রাইম, তাই না? 2D cos 5 প্রাইম, তাই না? আর এন তো আগেই ছিল, এন এখানে এন ছিল, তাহলে আমরা ফাইনালি লিখতে পেলাম 2ND cos 5 প্রাইম। ক্লিয়ার? আচ্ছা, এখন এটা আমরা পাথ ডিফারেন্স পেলাম। এটা আরেকবার বলেন, একটু বুঝিনি। আচ্ছা, এই জিসিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লম্বটা হচ্ছে সরি cos থিটা হচ্ছে তোমার ভূমি বাই অতিভুজ, তাই ভূমি হচ্ছে তোমার কি জিসি আর অতিভুজ হচ্ছে এজি। তাহলে এখানটা জিসি ইকুয়াল টু লিখতে পারি আমরা এজি মাল্টিপ্লাই উইথ কি cos
5 প্রাইম, যেহেতু এই অ্যাঙ্গেলটা 5 প্রাইম, তাহলে এই যে হচ্ছে 2D, এই যে হচ্ছে এই দেখো 2D, ঠিক আছে? এই 2D হওয়াতে এই cos 5 প্রাইম সাথে গুণ হয়ে গেল, তাই না? তাহলে অতিভুজের সাথে cos এর গুণ হলো, তাই না? তাহলে ভূমি পেয়ে গেলাম, ভূমিটা হচ্ছে জিসি, তাহলে জিসি গুণ হচ্ছে তোমার 2D cos 5 প্রাইম, আর এন তো আগেই ছিল, তাহলে 2ND cos 5 প্রাইম। স্যার ত্রিভুজ এজিসি কি কনসিডার করছি আমরা? হ্যাঁ, এসিজি, হ্যাঁ এটা সমকোণী ত্রিভুজ এসিজি, এই ত্রিভুজটা, ঠিক আছে? এটা লম্ব, আচ্ছা, তাহলে এটা জিসি হচ্ছে ভূমি, হ্যাঁ। তাহলে এটা আমরা পাথ ডিফারেন্স পেয়ে গেলাম আমরা, তাই তো? এটা আমরা পাথ ডিফারেন্স পেয়ে গেলাম, এটা বলা হয় অপটিক্যাল পাথ ডিফারেন্স। ওকে, আচ্ছা, এরপর আসো আমরা আর 2-3 মিনিটে শেষ করে দিব, দাঁড়াও। এখন এখানে দেখো রে 2 এর ক্ষেত্রে কোনো প্রবলেম নাই। রে 2টাতে কি হচ্ছে, এই মিডিয়াম থেকে এই ট্রান্সমিটেড হয়ে আবার একই মিডিয়ামের ভিতরে তোমার ইন্টারনালি রিফ্লেক্টেড হয়ে রে 2টা চলে গেছে। কিন্তু রে 1 এর ক্ষেত্রে একটা কারেকশন আছে। কারেকশনটা কি, রে 1টা তোমার রেটা ফিল্মের মধ্যে পড়ে ফিল্ম থেকে, ঠিক আছে, মানে অন্য মিডিয়াম থেকে, তাই না? এটা মিডিয়াম 1, এটা মিডিয়াম 2 যদি হয়, তাহলে এই মিডিয়াম 2 থেকে রিফ্লেক্টেড হয়ে সে তার মিডিয়ামে ফিরে গেছে। এই যে ফিরে গেল, এখানে একটা ফেজ চেঞ্জ হয়েছে, যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ অপটিক্যাল রিভার্সিবিলিটি। তাহলে এখানে কি রিভার্সিবিলিটির প্রিন্সিপালটা হচ্ছে কি, তোমার যে কোনো বইতেই আছে, আর রিফ্লেকশন কোএফিশিয়েন্ট R12 ইকুয়াল টু মাইনাস R21, ঠিক আছে? তাহলে মাইনাসটা কেন আসলো? এই মাইনাসটা হচ্ছে তোমার কি, তার ফেজে চেঞ্জের কারণে। তাহলে ফেজ চেঞ্জ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এই যে দেখো, ফেজ চেঞ্জ হচ্ছে তোমার পাই at the reflection. Ray 1 undergoes a phase change of pi at reflection, while ray 2 is internally reflected. হয়ে যাচ্ছে তো। So we must take an account of the correct path difference. তাহলে আমাদের এখানে একটা কারেকশন করতে হবে, এটার সাথে একটা কারেকশন করতে হবে, যেটা বাদ দিতে হবে। এখানে এই টার্মটা ঢুকে গেছে, ফেজ চেঞ্জের টার্মটা ঢুকে গেছে, তাই না? পাই, তাহলে পাই যদি ফেজ চেঞ্জ হয়, তাহলে করসপন্ডিং, যেহেতু আমরা পাথ ডিফারেন্স বের করতেছি, করসপন্ডিং পাথ ডিফারেন্স কত পায়ের জন্য? করসপন্ডিং পাথ ডিফারেন্স কত বলো তো একজন? ওই রিলেশন অনুসারে ফেজ ডিফারেন্স বাই 2 পাই ইকুয়াল টু পাথ ডিফারেন্স বাই ল্যামডা বাই 2, রাইট, থ্যাংক ইউ। তাহলে ল্যামডা বাই 2, তাহলে পায়ের জন্য করসপন্ডিং পাথ ডিফারেন্স হচ্ছে, মানে ফেজ চেঞ্জ পায়ের জন্য করসপন্ডিং পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2। এই ল্যামডা বাই 2 কে আমরা বাদ দিয়ে দিব, কারেক্টেড করব। তাহলে দেখো, তাহলে আমরা যাই, এই যে ল্যামডা বাই 2 কে আমরা বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস ল্যামডা বাই 2। তাহলে আমাদের কারেক্টেড পাথ ডিফারেন্স হচ্ছে টেল ইকুয়াল টু 2ND cos 5 প্রাইম মাইনাস ল্যামডা বাই 2। তো সবাই এটা লিখে নাও কুইক, আমরা তাতে শেষ করবো। আচ্ছা, এখন এরপর আসো, এখন আমরা কনস্ট্রাকটিভ, আমরা তো কি করবো, এই যে এখানে আমরা ডিটেক্টর রাখবো, ডিটেক্টর রেখে আমরা ব্রাইট ডার্ক এই যে তোমার ইন্টারফারেন্স প্যাটার্ন দেখবো। তাহলে আমরা এখন 1 আর 2 এর মধ্যে, তাই না? এখন আমরা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্য আমরা জানি কি পাথ ডিফারেন্স কত হবে, m ল্যামডা হবে, তাই না? এটা ইকুয়াল টু হবে m ল্যামডা, তাই না? তাহলে এটা থেকে আমরা এই লাইন লেখা যায়, তাই না? এই লাইন লেখা যায় তো নাকি? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো, এখন এটা হলো ম্যাক্সিমাম কন্ডিশন, যেটা ইয়াং এ ছিল, এটা ডার্ক কন্ডিশন চলে যায়, m প্লাস হাফ। আচ্ছা, তারপর আসো ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স m প্লাস হাফ ল্যামডা ইন্টু ল্যামডা, তাই না? তাহলে এটা এগুলো ল্যামডা, তাহলে এখান থেকে লাইন লেখা যায়, দেখো তো এখানে m প্লাস 1 পাবা, তাই না? এখানে m প্লাস 1 পাবা না, বাট m প্লাস 1 কে আমরা m ধরতে পারি, যেটা ইন্টিজার নাম্বার, তাই না?
তাহলে এখানে দেখো m+1টাকে আমরা m বলতেছি m বিকজ এটা ইন্টিজার নাম্বার। তাহলে দেখো আমরা ইন্টারফারেন্স ডিউ টু রিফ্লেক্টেড লাইট জন্য আমরা ম্যাক্সিমাম জন্য একটা ভ্যালু পেলাম, কন্ডিশন পেলাম, এবং মিনিমাম জন্য একটা কন্ডিশন পেলাম। ঠিক আছে, কি সবাই ক্লিয়ার এ পর্যন্ত? আমরা আগামী ক্লাসে এটার উপর প্রবলেম করব। একটা কোশ্চেন ছিল স্যার। বলো স্যার m+1 এর ব্যাপারটা একটু ক্লিয়ার করতেন। তোমাদের দুজনকে একই কোশ্চেন ছিল এটা নাকি? না স্যার, মানে আমি জানতে চাচ্ছিলাম যে দ্য কারেক্ট পাথ ডিফারেন্স এখানে আমরা λ/2 যে মাইনাস করলাম ওই জায়গাটা একটু যদি আবার বোঝাতেন। ও সেটা আচ্ছা, m+1 একটু বলে না। m+1 = আমরা m ধরছি, বুঝছো? কারণটা কি, ওই যে ইন্টিজার নাম্বার প্রত্যেক সাথে 1 যোগ করে যাবে, বুঝতে পারছো? এই জন্য ইভেন অড অর্ডারের ক্ষেত্রে সেম আসবে। হ্যাঁ রাইট সেম অর্ডার। হ্যাঁ ওকে, এই জন্য m লিখলে কোনো সমস্যা নাই, মানে কোনো প্রবলেম নাই, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এরপর আসো যে λ/2। λ/2টা হচ্ছে তোমার যেটা বললাম একটু আগে, রে 1 এর ক্ষেত্রে এখানে একটা ফেজ চেঞ্জ হয়, মানে ফেজ মানে চেঞ্জ হবে না, কিন্তু ফেজ চেঞ্জ হবে। যদি তোমার কমপ্লেক্স নাম্বার দিয়ে যদি বলি e⁻i⁻θ, একটা ওয়েবে যদি তোমার ইয়া থাকে e⁻i⁻θ থাকে, রিফ্লেক্টেড হয়ে পরে এটা ফেজ চেঞ্জ হয়ে পরে এটা থাকবে e⁻−i⁻θ। ঠিক আছে, এক্সপোনেন্ট i⁻কে হয়ে যাবে এক্সপোনেন্ট -i⁻θ। এই মাইনাসটা কেন আসলো? ওই ফেজ চেঞ্জের কারণে। তাহলে এই ফেজ চেঞ্জের কারণে মাইনাস আসলো, তাহলে এই ফেজ চেঞ্জ হচ্ছে তোমার 180 ডিগ্রি, অর্থাৎ পাই। ঠিক আছে, এটা রে 1 এর ক্ষেত্রে। তাহলে এখন আমাদের মধ্যে তো এই টার্মটা আছে, কিন্তু সেটা তো আমরা আলাদা করতে পারি নাই। এই টার্মটা এর মধ্যে কি আছে, কিন্তু এই টার্মটা আমরা আলাদা করতে পারি নাই। আমরা এই টার্মটাকে বাদ দিতে চাই। তাহলে পায়ের জন্য পাথ ডিফারেন্স কত হবে? λ/2। তুমি জানো যে ফেজ ডিফারেন্স বাই 2π = path difference by lambda. According to this relation, you can get for phase change of pi will be path difference λ/2. সেটা হচ্ছে λ/2। যেহেতু কারেক্টেড করতে যাচ্ছে আমরা এটা বাদ দিয়ে দিব, এই যে মাইনাস লিখলাম, বুঝতে পারছো? কারেক্টেড, তাহলে আমরা এটা বাদ দিলাম। তাহলে এটা হলো আমার অরিজিনাল হচ্ছে পাথ ডিফারেন্স। ঠিক আছে, বিটুইন রে 1 and 2। তাইলে আমরা কনস্ট্রাকটিভ রেঞ্জ জন্য ফর্মুলা বসাইলাম, ডিস্ট্রাকটিভ ফর্মুলা বসে আমরা দুটো আলাদা আলাদা কন্ডিশন বের করলাম। বুঝা গেছে? জি স্যার, মোটামুটি। ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে নরমাল ইন্টারফারেন্সে এভাবে λ/2টা তো মাইনাস করি না, তাই না? না না, নরমালি তো তোমার ওইখানে ফেস ওই ইয়া হয় না, ওই যে রিফ্লেকশন হয় না। এখানে তো ব্যাপারটা হলো যে আমাদের টপিকসে দেখো তোমরা রিফ্লেক্টেড। নরমালি হচ্ছে কি কোয়ারেন্ট সোর্স থেকে একটা সোর্স থেকে এখানে কি হচ্ছে, তাহলে অন্যটাতে যদি যাই আমরা, সো এখানে পাথ ডিফারেন্সটা হচ্ছে রাইট। নরমালের ক্ষেত্রে তো আমাদের এটা হচ্ছে না। এই যে নরমালের ক্ষেত্রে তোমার যেটা হচ্ছে এই যে এখানে তো এই ঘটনা ঘটছে। নরমালের ক্ষেত্রে তোমার এই সিঙ্গেল সোর্স থেকে কোয়ারেন্ট সোর্স তৈরি থেকে তোমার যে সুপারপজিশন প্রিন্সিপাল অ্যাপ্লাই করে হাইগেন্স প্রিন্সিপাল অনুসারে এটার মধ্যে হচ্ছে। এখানে কোনো ওই রিফ্লেক্টেড বা রিফ্লেক্টেড এই ধরনের কোনো ঘটনা ঘটতেছে না, তাই না? সামনের দিকে প্রোগ্রেস করতেছে লাইটটা, এটাই। আর ওটা হচ্ছে তোমার একটা মিডিয়াম, এখানে তো মিডিয়ামে একটা ইয়ার, তাই না? আর ওখানে মিডিয়াম হচ্ছে তোমার অন্য একটা মিডিয়াম যেটা রিফ্লেক্টেড হচ্ছে। স্যার ওখানে ওই ইনসিডেন্ট লাইট এবং রিফ্লেক্টিভ লাইট ওটার মাঝখানে 180 ডিগ্রি যেটা বলতেছেন, ওখানে তো দেখে মনে হচ্ছে না 180 ডিগ্রি হবে দুইটা, মানে এক নাম্বার এবং না না, শুনো, এটা ফেজ চেঞ্জ তো। এই শুনো, এটা ফেজ, এটা কিন্তু ওই যে অ্যাঙ্গেল না তো। এই বুঝতে পারছো? এটা কিন্তু ওই যে তুমি আপতন কোণ প্রতিফলন করো ওটা বলতেছো না, এটা ফেজ চেঞ্জ, ফেজ। বুঝতে পারছো? এটা মানে এখানে তোমার মনে করো ফেজ কোথা থেকে আসতেছে, যেমন এক্সপোনেনশিয়াল, মানে একটা লাইটের মনে করো সাইন, এটা মনে করো ওয়েভ সাইন ω t + φ, এখন এটা ফেজ চেঞ্জ হয়ে সাইন ω t - φ। এই মাইনাসটা কেন হলো? ওই ফেজ চেঞ্জের কারণে হলো, আর কিছু না। ফেজটা কি 180 ডিগ্রি ফেজ চেঞ্জ। ফেজ এটা কিন্তু তোমার ওই ভিতর যে অ্যাঙ্গেলটা, সাইনের ভিতর যে অ্যাঙ্গেলটা, আর্গুমেন্টটা, ওইটার ফেজ চেঞ্জ। জি স্যার, বুঝছি স্যার, এখন বুঝছি। আর তুমি যেটা বলছো যে আপতন কোণ, ওটা অন্য জিনিস, ওটা ওকে।
ওকে, থ্যাংক ইউ সবাইকে। সবাই আশা করি বুঝতে পারছো। তাহলে নতুন কে করতে দেরি হয়েছিল একটু। কত রোল? স্যার 58। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি প্রেজেন্ট। আর তাহলে রোল 6, 16 আর 21 এই 3 জন জয়েন করতে পারি নাই, তাই না? স্যার আমরা লিভ নিতে পারি পরে ক্লাস আছে? হ্যাঁ, না তোমাদের ওকে ক্লাস শেষ, তোমাদের থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই লিভ নিয়ে নাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই লিভ নাও। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যাও তাড়াতাড়ি ক্লাস ধরো।